স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আমি আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আগের দিনে ডেসক্রিপটিভ ইংলিশে আমি অ্যাটের ব্যবহার দেখিয়েছিলাম। প্রিপোজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডেসক্রিপটিভ ইংলিশ অ্যান্ড স্পোকেন ইংলিশ অলসো। আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এইটাই, তোমরা প্রিপোজিশনের ব্যবহারগুলো খুব সুন্দর করে শিখে নেবে। আজকে একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে চলে এসেছি। অনের ব্যবহার কি কি ক্ষেত্রে হয় সেটা আমি তোমাদেরকে লিখে লিখে দেখিয়ে দেবো, এবং আমি তোমাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি যে তোমরা স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখে নেবে যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো। তো আমরা যাই, অনের ব্যবহার কি করে হয় সেগুলো আমরা দেখি। তো আগের দিনে প্রিপোজিশন কি কি এবং কিভাবে ব্যবহার করব সেগুলো আমরা অ্যাটের ব্যবহারটা দেখেছি। আজকে অন কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় না, অন নির্দিষ্ট এক নম্বর ক্ষেত্রে একটা প্রিপোজিশন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি আগের দিনই বলেছি এবং আজকে বিভিন্ন প্রিপোজিশন দিয়ে দেখিয়ে দেবো পরপর ভিডিওতে যে প্রিপোজিশনগুলো কী কীভাবে ব্যবহার হয়, এবং এগুলো তোমরা মনে রাখবে রিটেন এবং স্পোকেন দুটো লেখার ক্ষেত্রেই, এবং বিভিন্ন প্রিলিতে বিভিন্ন পরীক্ষায় যে প্রিপোজিশনের উপর শূন্যস্থান বা বিভিন্ন এমসিকিউ আসে সেগুলোর জন্য। নির্দিষ্ট দিন বোঝাতে প্রথম ক্ষেত্রে এক নম্বর অন ব্যবহার হয়। যেমন আমি যদি বলি অন মানডে মানে সোমবার, তাহলে এই দিনের আগে অন বসে, বা অন নিউ ইয়ার্স ডে, অর্থাৎ বছরের নতুন দিনে। অন মানডে, অন টিউসডে, যে কোনো তারিখের আগে আমরা অন বসাতে পারি। এবারে আমি বাক্যে ব্যবহার করতে হি কেম হেয়ার অন মানডে, বা আই শ্যাল গো দেয়ার অন মানডে। এইভাবে আমরা বাক্যে, তাহলে আমার এইখানে কোনো কনফিউশনের জায়গা নেই যে মানডের আগে কি হবে না, আমরা জানি তারিখের আগে বা দিনের আগে সেটা অন বসে। ওকে, এক নম্বর আমি বুঝে গেলাম কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে 2 নম্বর, তাহলে নির্দিষ্ট দিন বোঝাতে। 2 নম্বর তারিখ বোঝাতে অন ব্যবহার। কীরকম তারিখ না, আমি যদি বলি অন 12 মার্চ, এই 2020, 12 মার্চ 2020, তাহলে এর আগে অন বসবে বা টু বসবে বা বাই বসবে বা ফর বসবে, এই কনফিউশনের কোনো জায়গা নেই। আমরা জানি তারিখের আগে অন ব্যবহৃত হয়, বা অন 12/8/20, অর্থাৎ তারিখ যদি বোঝায়, কোনো নির্দিষ্ট তারিখ বোঝাতে তার আগে অনটা ব্যবহৃত হয়। ওকে, এইটা বোঝালাম। এই অন বোঝাতে নির্দিষ্ট দিন বোঝাতে হয়, তারিখ বোঝাতে হয়। এবারে 3 নম্বর আসবে কি না, সংস্পর্শ বোঝাতে, মানে কোনো কিছু জিনিসের টাচে আছে। যেমন টেবিলের ওপর বই আছে, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে টেবিলের ওপরে, টেবিলের সংস্পর্শে বইটা যুক্ত হয়ে আছে। কোনো কিছু টাচে থাকলে অন দ্য টেবিল। তাহলে এইভাবে আমরা লিখতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবিল, বা দ্য পেন ইজ অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের ওপর বইটা আছে বা পেনটা আছে, এইরকম বোঝাতে। বা অন দ্য ডেক, অন দ্য ট্রি, অন হার ফার্স্ট ফিঙ্গার, এটা এইভাবে আমরা করতে পারি। আর কি করতে পারি, অন দ্য ডেক মানে ডেকে আছে, অন হার ফার্স্ট ফিঙ্গার, অর্থাৎ তার আঙুলে প্রথম আঙুলে আছে। এই ধরনের আংটি, হয়তো হি ইজ ওয়ারিং এ রিং অন হিজ ফার্স্ট ফিঙ্গার। এইভাবে আমরা বাক্যটা ব্যবহার করতে পারি। ওকে, এই 3টে ভাবে আমরা জানলাম। এরপরে 4 নম্বর আসবো, কিভাবে অনটা ব্যবহার করা হয়। আমি অনের বিভিন্ন ব্যবহার দেখিয়ে আমরা অন বা বিভিন্ন প্রিপোজিশনের মধ্যে অনটা কিভাবে ব্যবহার হয় সেটা আমি বোঝাচ্ছি। তো আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো বটেই, যারা নতুন তারা এই আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা ক্লিক করবে এবং অলে ক্লিক করবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলো আমি প্রিপোজিশন থেকে আরম্ভ করে ভয়েস পরপর দিয়ে যাব, ডেসক্রিপটিভ ইংলিশ কীভাবে লিখতে হয় সেগুলো শেখানোর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে 4 নম্বর হচ্ছে সদস্য বোঝাতে। কিরম সদস্য না, হি ইজ অন দ্য কমিটি,
এটা প্রায়ই আসে প্রিপোজিশনের ক্ষেত্রে। অন দ্য কমিটি মানে হচ্ছে কমিটিতে আছে। ওকে, তাহলে হি ইজ অন দ্য, যেমন মিস্টার ব্যানার্জি ইজ অন দ্য কমিটি। এইটা পিএসসি, সিএমএমআই, টিটিডব্লিউ, পিএসসি থেকে আরম্ভ করে এসএসসি, সিজিএল, মিসেলিনিয়াস, এমটিএস সমস্ত পরীক্ষায় এই পরীক্ষা এইগুলো আসে। হি ইজ ড্যাশ দ্য কমিটি। তাহলে এই ইন হবে ইন দ্য কমিটি, অন দ্য কমিটি বা উইথ দ্য কমিটি, এইরকম এই কনফিউশনের জায়গা নেই যে অন দ্য কমিটি, অর্থাৎ কোনো কমিটি থাকলে অন দ্য কমিটি বা অন দ্য সাব কমিটি, এটাও হয় যে কোনোভাবে। কমিটি কোনো একটা সংস্থার মধ্যে থাকলে তাহলে সে যদি থাকে, আমরা যদি তার সেটাকে প্রকাশ করতে চাই, তাহলে হি ইজ অন দ্য কমিটি, ইন দ্য কমিটি হবে না। ওকে, তাহলে বোঝা গেল 4 নম্বর। আচ্ছা, তোমরা তুলে নাও, যারা মনে করো এটা তোলা প্রয়োজন তাহলে তুলে নিতে পারো। আচ্ছা, এরপরে 5 নম্বর কি কিভাবে হয়? 5 নম্বর না, কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে বোঝাতে। কিরকম কোনো ব্যক্তি সম্পর্কে বোঝাতে? যেমন আমি যদি বলি রবীন্দ্রনাথের ওপর একটা রচনা লেখো, তাহলে রাইট অ্যান এসে অন রবীন্দ্রনাথ। তাহলে আমি যদি তাহলে এই রবীন্দ্রনাথ সম্পর্কে, অ্যাবাউট রবীন্দ্রনাথ হবে না, ঠিক আছে? তাহলে এখানে অ্যাবাউট হবে না, এখানে অন হবে, এখানে অ্যাবাউট হবে না, অ্যাবাউট হবে না। তো অ্যাবাউট রবীন্দ্রনাথ হবে না, অ্যাবাউট রবীন্দ্রনাথ মানে থেকে অন রবীন্দ্রনাথ বেটার, তাই অন রবীন্দ্রনাথ রাইটের উপর, বা হি রোট অ্যান এসে অন শেক্সপিয়ার। ঠিক আছে, সে শেক্সপিয়ারের উপরে একটা এসে বা রচনা লিখলো। অর্থাৎ আমি যখন কোনো ব্যক্তির সম্পর্কে, বা আমি এরকম যদি রাইট এ বুক অন হিস্ট্রি, ইতিহাসের ওপর একটা বই লেখো, তাহলে এটা যদি লিখতে চাই তাহলে রাইট এ বুক অন হিস্ট্রি মানে হিস্ট্রির ওপরে একটা বই লেখো। বা হি গট এ প্রাইজ। এইভাবে বাক্যগুলো আমরা লিখে উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি, কারণ না বাক্যগুলো যদি যত লিখবে তাহলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বাক্যগুলো লেখার দ্বারাই, অনলি আমরা প্র্যাকটিসের দ্বারাই আমরা কিন্তু প্রিপোজিশনগুলোকে মনে রাখতে পারবো। যে কোনো জিনিস প্র্যাকটিস করলে সেটা কিন্তু বেশি মনে থাকে। প্র্যাকটিস করলে সেটা অটোমেটিকলি তুমি পরবর্তীকালে যখন লিখতে চাইবে তোমাকে তখন বলেই দেবে, ব্রেন বলেই দেবে যে না এইটা আমি লিখিনি, এটা লিখেছি। এই প্র্যাকটিসটা কিন্তু দরকার। এই জন্য একটা প্রিপোজিশন শেখার পরে সেটা তোমাদের মতো অ্যাজ পার ইওর ক্যাপাবিলিটি, তোমাদের ক্ষমতা অনুযায়ী সেগুলোকে তোমরা চেষ্টা করবে সেগুলোকে বাক্যে লেখার জন্য। বাক্যে লিখলে কী হবে, সেগুলো ইউ উইল বি হ্যাবিচুয়েটেড ইন রাইটিং সাচ সেন্টেন্সেস অ্যাজ হার ফ্রি হ্যান্ড রাইটিং। ওকে, হি গট এ প্রাইজ রাইটিং a thesis on Milton। তো তিনি মিল্টনের উপর একটা থিসিস লিখে একটা পুরস্কার পেয়েছিলেন। এইভাবে আমরা বাক্যগুলোকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপরে কি লিখে নিয়েছো তোমরা? আচ্ছা, এরপরে 6 নম্বর মানে কিভাবে 6 নম্বরে মানে 6টা পদ্ধতি, আমরা 5টা পদ্ধতি দেখালাম কিভাবে অনটা ব্যবহার করা হয়। এবারে নির্ভরশীলতা বোঝাতে 6 নম্বর হচ্ছে নির্ভরশীলতা বোঝাতে। নির্ভরশীলতা বোঝাতে কীরকম? নির্ভরশীলতা মানে কি? হ্যাঁ, যেমন হি টোটালি ডিপেন্ডস অন মি। তাহলে সে সম্পূর্ণভাবে আমার ওপরে নির্ভর করে। ঠিক আছে, বা হি লিভস অন হিজ
ফাদার্স ইনকাম, সে তার বাবার আয়ে জীবন ধারণ করে। ওকে, আচ্ছা, এরপরে আমরা বুঝে গেলাম অন কি করে ব্যবহার করতে হয়। ওকে, আচ্ছা, এরপরে 7 নম্বর, সাত নম্বর কি, খেয়ে বেঁচে থাকা। খেয়ে বেঁচে থাকা বোঝাতে, বেঁচে থাকা বোঝাতে, খেয়ে বেঁচে থাকা বোঝাতে। যেমন কেউ কোনো কিছু খেয়ে যদি বেঁচে থাকে, যেমন আমরা লিখতে পারি দ্য চিলড্রেন মেনলি লিভ অন কাউ মিল্ক। হ্যাঁ, আমরা যদি বলি ছেলেমেয়েরা গরুর দুধ খেয়ে বেঁচে আছে, তাহলে আমরা কি করব না এইভাবে লিখব দ্য চিলড্রেন মেনলি লিভ অন কাউ মিল্ক, বা দ্য ইউরোপিয়ান মেনলি লিভ অন মিট। ঠিক আছে, ইউরোপিয়ানরা সাধারণত কিসের উপর বেঁচে থাকে, মাংস খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, বা এটা আমরা এইভাবে লিখতে পারি দ্য কাউ লিভ অন গ্রাস, ঘাস খেয়ে বেঁচে থাকে। এইভাবে আমরা একের পর এক আমরা কিভাবে অনটা ব্যবহার করা হয় সেটা দেখালাম, এবং পরপর এইভাবে প্রিপোজিশনগুলো দেখিয়ে যাব, বুঝিয়ে যাব যে এই পদ্ধতিতে প্রিপোজিশনগুলো ব্যবহার হতে পারে। ওকে, তো আমরা বাক্যে ব্যবহার করব, এইগুলোকে বাক্যে ব্যবহার করব, এবং ব্যবহার করার দ্বারা আমরা এইগুলো আমাদেরকে রপ্ত করে নেব যে কীভাবে প্রিপোজিশনগুলো ব্যবহার করতে হয় এবং সেগুলো ডেসক্রিপটিভ এবং স্পোকেন ইংলিশে বলতে হয়। তো আমরা এটাও বুঝে নেব যে প্রিপোজিশনস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডেসক্রিপটিভ ইংলিশ অ্যান্ড ফর স্পোকেন ইংলিশ অলসো। তো আজকে আমি বোঝানোর চেষ্টা করলাম অন প্রিপোজিশনটা কীভাবে ব্যবহার হতে পারে। এইভাবে একটা প্রিপোজিশন পার্ট করে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তো আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে অলে ক্লিক করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো, আমি সমস্ত বিষয়ের উপর ভিডিও দিয়ে চলেছি, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, স্পেশালি ইংলিশ, বাংলা, এগুলো যাতে তোমাদের আমরা সব দিক দিয়ে হেল্প করতে পারি। তো তোমাদের সাফল্য কামনা করে, সামনে বিভিন্ন পরীক্ষা আছে, তোমরা সাফল্য লাভ করবে এই কামনা করে আজকে আমি শেষ করছি।